দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দিকে দিকে বেহাল রাস্তার ছবি। কলকাতার রাস্তার দুর্দশার কথা জানিয়ে মেয়র ও পুর উন্নয়ন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের দৃষ্টি আকর্ষণ করে কলকাতা পুলিশ চিঠি দিয়েছে, এমনটাও সূত্রের খবর। রাস্তার খারাপ অবস্থা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা রাজ্যের শাসক শিবিরের তরফে জবাব এসেছে, সমস্যা দ্রুত সমাধান করে প্লাস্টিক রোড করা হচ্ছে। দেখুন, জেলায় জেলায় বেহাল রাস্তা, বর্ষা আসতে না আসতে আরো খারাপ হচ্ছে তার অবস্থা। রাস্তার সমস্যা তো বেরোনো যাচ্ছে না, সব টোটো গাড়ি ফাড়ি সব পড়ে যাচ্ছে, সব জানে। পথ চলতে প্রতিদিন দুর্বিষহ যন্ত্রণা সহ্য করছেন সাধারণ মানুষ, বাড়ছে ক্ষোভ। আমাদের দাবি মানতে হবে। কখনো আবার এলাকার লোকজনের ক্ষোভের আঁচ পৌঁছে যাচ্ছে পঞ্চায়েত অফিস পর্যন্ত। উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার থেকে দক্ষিণবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, ভাঙাচোরা রাস্তায় পদে পদে খেতে হচ্ছে ঠক্কর। আমি একটা ছোট ব্যবসা করে খাই, আমার গাড়িতেই একবার উল্টে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার গাড়িতে। প্রশাসন দেখে কিচ্ছু ভাবে না। রাস্তা সংস্কার থেকে মেরামতি, পথের খাল ঠিক রাখতে রাজ্য সরকার চালু করেছে পথশ্রী প্রকল্প। অভিযোগ, খাতায় কলমে সেই প্রকল্প থাকলেও বহু জায়গায় চলছে দায়সারা কাজ। 5 বছর আগে কাজ হয়েছে, এখন আবার নতুন করে কাজ হচ্ছে না। পুরো কাদা, কোনো রাস্তা দেখা যাচ্ছে না, একটা করে জল জমে আছে, কাদা। আজ 11 বছর ধরে কোনো কিছু পিচ পড়েনি, শুধু কাদা। প্রশ্ন হলো, দিকে দিকে বেহাল রাস্তা শ্রী ফিরবে কবে? বেহাল মুখ্যমন্ত্রী থাকলে রাস্তা বেহাল থাকবে, শিক্ষা প্রতিষ্ঠান বেহাল থাকবে, স্বাস্থ্য প্রতিষ্ঠান বেহাল থাকবে। তাই বেহাল মুখ্যমন্ত্রীকে 8 মাস পরে আপনাদের কাছে অমূল্য সুযোগ আছে পাল্টে দেওয়ার। প্রচুর রাস্তার কাজ প্রচুর হয়েছে, প্রচুর ভালো হয়েছে। বহু জায়গায় গ্রামে তো আগে বর্ষাকালে হাঁটা খুব কঠিন ছিল, মাটির রাস্তা কাদা হয়ে যেত। এখন তো রাস্তা পাকা রাস্তা গ্রামের ভেতর পর্যন্ত। এবার তার মধ্যে শহর বলুন বা গ্রাম বলুন, কোথাও হয়তো কোনো রাস্তা একটু খারাপ আছে বা সম্প্রতি খারাপ হয়েছে, তো ফলে নিশ্চিতভাবে সেখানকার মানুষের অসুবিধা হচ্ছে। সূত্রের খবর, খাস কলকাতায় বেশ কয়েকটি বেহাল রাস্তার তালিকা ধরে কলকাতা পুরসভার মেয়র ও পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি পাঠিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। একটা ওরকম কোনো রাস্তা বেহাল না, কিছু রাস্তায় এই সময় পিচ জল পড়ে, কিছু জায়গায় পিচ উঠে গেছে, সেগুলো আমরা রিপেয়ারিং করছি, প্লাস্টিক রোড করা হচ্ছে। রাস্তা নিয়ে শাসক বিরোধী তরজা চলছে, কিন্তু সমাধান কবে উঠছে প্রশ্ন। অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল ও বাপন সাঁতরার রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই রাস্তার ছবিটা দেখে না উৎপল দত্ত অভিনীত একটা সিনেমার সংলাপের কথা আমার মনে পড়ে যাচ্ছে। রাস্তার 3 অবস্থা, ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। আমি রাহুল চক্রবর্তীর কাছে এখানে আসতে চাইবো। রাহুল দা, প্রশ্নটা হচ্ছে এইখানে, এই 2026-এর বাজেটে, রাজ্য বাজেটে সব থেকে বেশি বরাদ্দ করা হয়েছিল গ্রামোন্নয়ন দফতরের ক্ষেত্রে। অঙ্কটা হচ্ছে 44,139 কোটি টাকা। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল পথশ্রী, রাস্তাশ্রী এই প্রকল্পের জন্য। কিন্তু তারপরে তার কাজ কতটুকু হয়েছে প্রশ্নটা উঠবে, তার কারণ এই রাস্তার অবস্থা, পথশ্রী প্রকল্পের রাস্তাও যদি ধরি, হতশ্রী অবস্থা। তুমি যেমন বললে কথাটা, একটা অর্ধেক গ্যাস খালি, আমি বলবো অর্ধেক গ্যাস ভর্তি, কথাটা সেরকম দেখালো। আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের টোটাল 90,000 কিলোমিটার রাস্তার মধ্যে আজকে অবধি 37,000 কিলোমিটার রাস্তায় রাজ্য সরকার করেছে। এবং তোমাকে আমি বলি, অতি বড় শত্রু যারা আমাদের, তারাও কিন্তু বলবে না গত সরকার যে বাম আমলে 34টা বছর চলেছে সেই রাস্তার হাল, আজকের রাস্তা হাল। আমি বলছি দেবাশদাসের মতো অতি বাম বড় সমর্থক এই কথা বলতে পারবেন না, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি। কারণ রাস্তা হয়েছে, রাস্তাঘাটে প্রভূত উন্নয়ন হয়েছে। হ্যাঁ, কোথাও তুমি দেখাচ্ছ বলে খারাপ না, হ্যাঁ নিশ্চয়ই তাই। ন্যাচারাল ক্যালামিটি আছে, আজকে বর্ষা আছে, দুর্যোগ আছে, কিছু জায়গায় নিশ্চয়ই রাস্তা খারাপ হয়েছে, কোথাও একদম রাস্তা রাস্তা তৈরি হবে। আমি বলছি রাস্তা তো একটা স্থায়িত্ব থাকবে। ধরুন একটা রাস্তা তৈরি হওয়ার পর সেটা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, কয়েক মাস পরে রাস্তার পিচগুলো উঠে যাচ্ছে এবং যাচ্ছে সেরকম জায়গায়। বিক্ষিপ্ত ঘটনা নিয়ে এটা কিন্তু কোনো চিত্র হতে পারে না। কতগুলো বিক্ষিপ্ত ঘটনা হতে পারে। তোমায় বলি আমি 37,000 কিলোমিটার বাকি রাস্তাগুলো তোমাদের দেখানো উচিত, যেগুলো ধাঁ চকচক করে চলছে। এবং আজকে গ্রামীণ রাস্তা তুমি দেখো, ভেতরে দেখো, অভ্যন্তরীণ রাস্তা দেখো, সব জায়গায়। আজ যেমন কুচবিহার থেকে শিলিগুড়ি আসতে গত 10 বছরে কত সময় লাগতো, আজকে কত সময় লাগছে।
এখানে ডক্টর মুখার্জি আছেন, ডক্টর দেবাশ আছেন, ওরা বলবেন, আমি বেশ, বলবো। বেশ, আর দ্বিতীয় বলছেন, কথা, এবার না, না, আসবো, 1,000 আপনার কোটি কাছে টাকা আসবো, আজকে রাহুলদা। রাজ্য সরকার 2025-এ বরাদ্দ করেছে রাস্তার জন্য 1,000 কোটি টাকা। কাজ তো হচ্ছে এবং কোথাও কাজ হচ্ছে তা নেই, এবং রাজ্য না, না, আর সরকারকে বলা আটকে হয়েছে রাখা যাবে না, রাস্তার কেন্দ্রীয় বেহাল প্রকল্প অবস্থানে ঠান্ডা দয়া করে ঘরে ফোন পাঠিয়ে করুন, দেওয়া যাবে আমরা না, গিয়ে সেটা দেখি। একেবারে আদালত বলে দিয়েছে। সেটা নিয়ে আলোচনা অবশ্যই আসবো, কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি বলছেন তো উত্তরবঙ্গের কথা, এবার উত্তরবঙ্গের ছবিটা দেখাই। বর্ষা আসতে না আসতে দেখুন জেলায় জেলায় রাস্তার হাল কতটা খারাপ। স্থানীয়রা কি অভিযোগ করছেন না, বেহাল দশা নিয়ে বারবার তারা অভিযোগ জানিয়েছেন, কিন্তু না, প্রশাসন কোনো স্থায়ী সমাধান দিতে পারেনি। প্রশাসনের টনক নড়াতে কোথাও তাই কাদা জল ভর্তি রাস্তায় ধানের চারা রোপণ করে তারা প্রতিবাদ জানিয়েছেন, কোথাও আবার কাদায় দাঁড়িয়ে বিক্ষোভও দেখিয়েছেন। আর এসব নিয়ে রাজনীতির দায়ে ঠেলাঠেলি কিভাবে চলেছে দেখে নিন একবার। কোথাও পিচ উঠে রাস্তার উপর গর্তের মরণ ফাঁদ, কোথাও কাদায় ডুবে যাচ্ছে পা, আটকে যাচ্ছে গাড়ির চাকা। মুর্শিদাবাদ থেকে মালদা বা কোচবিহার, বর্ষা আসতেই উত্তরবঙ্গের জেলায় জেলায় পথে যেন পদে পদে বিপদ। এই যেমন শীতলকুচির বড়কৈমারি গ্রাম পঞ্চায়েতের নলগ্রাম এলাকার 4 কিলোমিটার মাটির রাস্তা বেহাল। প্রশাসনের টনক নড়াতে রাস্তাতেই ধানের চারা রোপণ করে দিলেন গ্রামবাসীরা। রাস্তা সংস্কার করতে হবে। আমরা রাস্তা দিয়ে চলতে পারতেছি না, ধান চাষের উপযোগী হয়ে গেছি। আমাদের রাস্তা ঠিক না করলে আমরা কিন্তু আর এখানে চলাফেরা করতে দেবো না, আমরা চারা রোপণ করে দিয়ে দেবো রাস্তার মধ্যে। বেহাল রাস্তাকে হাতিয়ার করে তৃণমূল পরিচালিত বড়কৈমারি পঞ্চায়েতকে বিঁধেছে বিজেপি। তৃণমূল নেতারা বলেছেন যে গ্রামগঞ্জ, শহর, মেট্রো সিটি সবখানে এত সুযোগ সুবিধা মানুষকে দিয়েছে, বলার অপেক্ষা রাখে না। এই তার হচ্ছে প্রমাণ, নিদর্শন। বর্ষাতে স্বাভাবিকভাবে গ্রামের রাস্তা অল্পতেই খারাপ হয়ে যায়। আগামী কয়েক বছরের মধ্যে আমরা চেষ্টা করব যে আমাদের ব্লকের সমস্ত রাস্তাঘাটগুলো তৈরি করা যায়। প্রায় একই ছবি মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তালসুর বাজার এলাকায়। কাদা ভর্তি রাস্তা দিয়েই যেতে হয় প্রশাসনিক কাজে বা হাসপাতালে। আমাদের রাস্তার কাজ হচ্ছে না কেন? এর আগেও আমরা অনেকবার বিক্ষোভ করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। খারাপ রাস্তা নিয়ে শুরু হয়ে গেছে রাজনীতির কাদা ছোড়াছুড়ি। সারা পশ্চিমবাংলায় প্রতিদিন আন্দোলন হচ্ছে রাস্তা নিয়ে। ওই পথশ্রী রাস্তাটা কোথায়? না নেতাদের পকেটে টাকাটা ঢুকেছে কাগজ কলমে। তালসুরের সেইখানকার যে রাস্তা নিয়ে সমস্যা আছে, সেটাও খুব দ্রুত আমার মনে হয় মিটে যাবে। কেন্দ্রীয় সরকার যতই আমাদের বঞ্চিত করতে চায়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন পশ্চিমবাংলাবাসীর জন্য। যন্ত্রণা থেকে রেহাই নিয়ে পাকা রাস্তাতেও মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভার নওদাপাড়া মোড় পর্যন্ত প্রায় 8 কিলোমিটার এই রাস্তা বেহাল। রাজ্য জুড়ে উন্নয়ন থমকে রয়েছে। উন্নয়নের টাকা তৃণমূলের নেতারা আত্মসাৎ করছে। যে রাস্তা তৈরি হচ্ছে ছোট গাড়ি যাওয়ার জন্য, সেই রাস্তায় ডাম্পার চলছে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। সরকার এটা বারবার রিপেয়ার করছে, কিন্তু বিভিন্নভাবে ওভারলোড গাড়ির কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা পর্যটক যাচ্ছে, যারা এপারে সিরাজদৌল্লার কবর, এপারে ডাহাপাড়া ধাম, রত্নেশ্বরের মন্দির, যে কারণে ওই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। এই ব্যাপারে আমি চিঠি দিয়েছি। পথের শ্রী ফেরাবে কে, কে দেখাবে প্রকৃত রাস্তা? দিন গুনছেন সাধারণ মানুষ। শুভেন্দু ভট্টাচার্য, অভিজিৎ চৌধুরী, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। সত্যি মস্ত বড় প্রশ্ন, কে দেখাবে রাস্তা? কিন্তু দেখুন, এখানে রাজনৈতিক চাপানুতরের ছবিটা আপনাদের সামনে রাখলাম। কবির লাইনটা মনে পড়ে যাচ্ছে, রাস্তা কেউ করে দেবে না, রাস্তা করে নিন, মশাই দেখছি ভীষণ শৌখিন। যদিও অন্য অর্থে সেটা কবি লিখেছিলেন, কিন্তু এখানে তৃণমূলের বক্তব্যটা অনেকটা সেরকমই, নিজেদেরকেই রাস্তা করে নিতে হবে। সরকার তো রাস্তা করে দিচ্ছে, তারপরেও তো এই হাল দাঁড়াচ্ছে। আমি শারদদার কাছে আসবো এই নিয়ে আলোচনা। শারদ, আমি কিন্তু একদমই একমত নই। রাস্তা নেই কে বললো? রাস্তা খারাপ কে বললো? পশ্চিমবঙ্গে এত প্রসারিত রাস্তা কোথাও আছে? দুর্নীতির রাস্তাটা ভাবুন, সুন্দর স্বচ্ছ দুর্নীতির প্রসারিত রাস্তা। শিক্ষা চুরির রাস্তা, এরকম ভালো চওড়া শিক্ষা চুরির রাস্তা নেই। কয়লা চুরির রাস্তা নেই, বালি চুরির রাস্তা সারা ভারতবর্ষে কারুর আছে দুর্নীতির এত চওড়া রাস্তা? একদমই আমি ওই জন্য একমত নই। হ্যাঁ, পথ চলার রাস্তাটা যদি বলেন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ আবার শীর্ষস্থানে। এখানে রাস্তা প্রায় নেই বললেই চলে। আমি সল্টলেকে থাকি, আর কাছেই একটা গ্রামে যাই। সেই গ্রামের রাস্তাটার এতই দুরবস্থা, যেখানে গ্রামবাসীরা নিজেরা বানানোর উদ্যোগ নিয়েছে। খুব কাছের একটি গ্রামে আমি প্রত্যেক শনি রোববার যাই নিজের একটা কাজে। সেখানে কিন্তু গ্রামবাসীরা নিজের তাগিদে রাস্তা বানাতে শুরু করেছে।
পশ্চিমবঙ্গের সল্টলেক নিবাসী আমি, সেখানে রাস্তার কথা যত কম বলবো তত ভালো। আমি তো মাঝে মাঝে ভাবি রোড ট্যাক্সটা দেবো কেন। আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো জনগণ কলকাতা শহরে যেন রোড ট্যাক্স দেওয়া বন্ধ করে, কেন প্রত্যেকবার সাসপেনশনের খরচা তাহলে মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এত বাজে রাস্তা ভারতবর্ষের কোনো শহরে নেই, পশ্চিমবঙ্গের কলকাতায় যা আছে। এবার আসছি গ্রাম সড়ক যোজনা। আমি তথ্য দিয়ে বলছি 1400 কোটি টাকার 3টে ট্রান্চ এসছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। ইউটিলাইজেশনটা বলছি সঞ্চালককে, 36% ইউটিলাইজেশন উত্তরবঙ্গে, 37% ইউটিলাইজেশন অফ ফান্ড। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ইউটিলাইজেশন পরিচালিত যেসব সংস্থাগুলো আছে তারা সেই রাস্তাগুলো চিনতে পারেন না। 1400 কোটি টাকা আপনাদের ট্রান্চ আগ্রাতে দাঁড়িয়ে হাইওয়েতে 1800 কোটি টাকা খরচা করেছেন। তাই তো রোগীকে নিয়ে রাস্তায়, শুনুন, রোগীকে নিয়ে রাস্তা পারাপারে ভরসা করতে হয় বাসের ডুলির ওপর। উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তাকে কিভাবে সাধারণ মানুষ, এলাকার মানুষজন ওই কাদা ভরা রাস্তায় হাঁটতে বাধ্য করেছিল, মনে নেই বোধহয় আপনার? রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে গাড়ি নিয়ে, সুকান্ত মজুমদার বনবন করে ঘুরছে, আর আজকে তৃণমূলের আদ্যপান্ত শ্রাদ্ধ করছে। কোন রাস্তা দিয়ে? ওই রাস্তা দিয়ে যাচ্ছে তো। প্রত্যেকটা রাস্তা ভালো বলে তো ধাঁ চকচক করে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে নীলবাতি লাগিয়ে। পাশাপাশি এই ছবিগুলো সমানভাবে রাখতে হবে যে রাস্তা খারাপ হওয়ার কারণে ডুলিতে করে পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে, এই ছবি দেখা গিয়েছে। আচ্ছা, ঠিক মতন সময়ে হাসপাতালে পৌঁছতে না পেরে রোগীর মারা যাচ্ছে, এই ছবি দেখা গিয়েছে। রাস্তা খারাপ সেই কারণে অ্যাম্বুলেন্সে প্রসব করতে বাধ্য হচ্ছেন প্রসূতি। আমি বলছি এইগুলো কি একটা আদর্শ একটা রাজ্যের রাস্তার ছবি হতে পারে নাকি? আমি বলছি সেটা যদি এ রাজ্য হয় বা ভিন রাজ্য হয়, যে কোনো রাজনৈতিক দল সেখানে শাসন করুক না কেন, সমালোচনা সেখানে সমানভাবে হবে। আমি আলোচনার একটা অংশে উত্তরবঙ্গের রাস্তার ছবি দেখালাম, এবার দক্ষিণবঙ্গের রাস্তা দেখুন কি অবস্থা। প্যাসেঞ্জার মায়ের রাস্তায় হার্ট ফেল করে দেবে, এরকম রাস্তার অবস্থা। কেউ বলছেন রাস্তার এমন দশা যে রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়ার আগেই ঘটে যেতে পারে মর্মান্তিক পরিণতি। কোথাও আবার ভাঙাচোরা পথ দিয়ে যেতে গিয়ে এভাবেই উল্টে যায় টোটো থেকে লরি। অ্যাক্সিডেন্ট হয় এবং লরি ফরি সবই পাল্টি হয়ে যায়। অভিযোগ, রাস্তার গর্ত এমনভাবে জোড়াতালি দিয়ে মেরামত করা হয়, কিছুদিন পরেই যে কে সেই হয়ে যায়। মেরামত যা হয় মানে 2-4 মাস যাওয়ার পরেই আবার পিচ উঠে গিয়ে যা অবস্থা যা ছিল সেই পুনর অবস্থা আবার ফিরে আসে। কোথাও আবার কাদা ভর্তি রাস্তা দিয়ে যেতে গিয়ে আছাড় খাচ্ছে স্কুল পড়ুয়া। পাশের গ্রামের ছেলে মেয়ে এসে পড়তেছে, পড়ে গেছে। নদিয়া থেকে পূর্ব বর্ধমান বা উত্তর 24 পরগনা, জেলা বদলালেও বদলায় না হতশ্রী রাস্তার ছবি। প্রায় এক সুরে সকলেরই অভিযোগ, প্রশাসনকে বলেও মিলছে না পাকাপোক্ত পথ। কাদা, কোনো রাস্তা দেখা যাচ্ছে না, একটা করে জল জমে আছে। আজ 11 বছর ধরে কোনো কিছু পিচ পড়েনি, শুধু কাদা। গত বছর পূর্ব বর্ধমানের এই রাস্তার হাল দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন প্রশাসনের আধিকারিকরা। কাদা পথে হাঁটানো হয় পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতিকে। অভিযোগ তারপরেও আশ্বাস সার, বদলায়নি কিছু। এবার তাই পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীদের একাংশ। জেলা পরিষদে এটা এনলিস্ট হয়ে গেছে এবং এস্টিমেটও হয়ে গেছে, টেন্ডার প্রসেসে যাচ্ছে, প্রক্রিয়াটা চালু হয়েও গেছে, এবার টাকা ঢোকাটার অপেক্ষা। পূর্ব বর্ধমানেরই মঙ্গলকোটে আবার পাকা রাস্তা থাকলেও ভেঙে চুরে বেরিয়ে পড়েছে ইট পাথর। নিগন থেকে টোটো করে আমরা নতুনহাটের রাস্তায় বেরিয়েছিলাম, আর টোটো চালক যেটা বলছিল যে এই রাস্তা পেরোতে সময় লাগে 20 মিনিট, কিন্তু সেখানে আমরা দেখলাম যে এই রাস্তা পেরোতে আমাদের সময় লেগে গেল 1 ঘন্টা সময় লেগে গেল। নদিয়া রানাঘাট 2 নম্বর ব্লকের বেগোপাড়া থেকে কুপার্স ক্যাম্প নোটিফাইড এরিয়া অথরিটি পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এই রাস্তায় এমন গর্ত যে চলতে গিয়ে উল্টে যাচ্ছে টোটো। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি মিশেছে 12 নম্বর জাতীয় সড়কে। রানাঘাট 2 নম্বর ব্লকের বেগোপাড়া এলাকায় যেখানে আমরা রয়েছি, এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। প্রায় 3 কিলোমিটার রাস্তা জুড়েই কিন্তু এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যার ফলে কিন্তু প্রত্যেক দিনই ছোট বড় দুর্ঘটনা লেগেই চলেছে। উত্তর 24 পরগনার বারাসাত 2 নম্বর ব্লকের চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ, 5 বছর ধরে এলাকার রাস্তার মেরামত করা হয় না। বর্ষা আসার আগেই তো জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে যাচ্ছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। কোনো রাস্তায় পা মচকাবে না, সব হুড় করে বেরিয়ে যাবে রাস্তা দিয়ে। দপ্তর থেকে আমরা জানতে পেরেছি যে পিডব্লিউডির বিভিন্ন রাস্তা বাংলায় যে কোনো প্রান্তেই হোক
সেখানে যদি কোনো জায়গায় ড্যামেজ হয়, রিপেয়ারিংয়ের প্রয়োজন হয়, 9088822211 এই নাম্বারে যদি আপনারাকে হোয়াটসঅ্যাপ করেন বা ড্রপ বক্স রয়েছে বিধানসভায়, সেখানেও যদি কেউ ফেলেন, সেইখানে মাত্র 48 ঘন্টার মধ্যে দপ্তর থেকে সেই রাস্তা রিপেয়ারিং করে দেওয়ার চেষ্টা করার কথা বলা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের তরফে সোশ্যাল মিডিয়ায় দুটো ছবি পোস্ট করে দাবি করা হয়েছে, ভাঙা রাস্তার ছবি তুলে অভিযোগ জানানোর 48 ঘন্টার মধ্যেই শুরু হয়ে যাচ্ছে সংস্কারের কাজ। সুজিত মণ্ডল, কমল কৃষ্ণ দে ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আচ্ছা, রানা দাস যখন আমাদের প্রতিবেদনটা দেখাচ্ছিল, রানা একটা টোটোতে বসেছিল। আপনারা খেয়াল করেছেন যখন সে তার বক্তব্যটা রাখছে যে রাস্তার কি অবস্থা, পাশ থেকে একজন সাইকেলে করে যাচ্ছিলেন, তিনি বলছিলেন দাদা নেমে যান। তিনি হয়তো এটা বোঝাতে চেয়েছেন নেমে হেঁটে চলে যান, এর থেকে তাড়াতাড়ি আপনি পৌঁছে যাবেন। আমি এখানে দেবাশিস দার কাছে আসতে চাই। দেবাশিস দা, আমি বলছি এটাকে কি আপনি অ্যাপ্রিসিয়েট করবেন? রাজ্য সরকারের তরফে একেবারে জানাতে হবে, ড্রপ বক্সের কথা পর্যন্ত বলা হচ্ছে 48 ঘন্টার মধ্যে, তো কুইক সলিউশন, অ্যাপ্রিসিয়েট করা উচিত। এই গল্পের কথাগুলোকে সরিয়ে রেখে বাস্তব কথাটা বলি, এটা রাজনীতির আলোচনা যতটা, তার থেকে আগে আলোচনা করতে হবে অর্থনীতির জায়গা থেকে। সেন্ট্রাল যে অ্যালোকেশন অফ ফান্ড থাকে তার থাম রুল বলছি এক্স্যাক্টলি হচ্ছে যে 1/3 টাকা আনফর্চুনেটলি রাজ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে, 2/3 টাকা তারা খরচই করতে পারছে না। আমার কেন্দ্রের টাকা রাজ্যের টাকা বোঝার দরকার নেই, বুঝতে হবে দেবাশিস দা, বুঝতে হবে। তার কারণ আমার কাউন্টার বক্তব্যটাও এখানে সমানভাবে রাখতে হবে। 16 তারিখ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে অন্তত 3টি প্রকল্পের তিনি নাম নিয়েছেন, গ্রামের রাস্তা, 100 দিনের কাজ, আবাস যোজনায় 4 বছর ধরে 1 টাকা কেন্দ্র দেয়নি। দেখো, আমি এটা কমপ্লিট করি না, একটা কথা বলছি যে আমি আবার রিপিট করছি, সেন্ট্রাল ফান্ড অ্যালোকেশন যা থাকছে একটা লম্বা সময়, যদি 1 দশকের তথ্য নিয়ে কথা বলি, কি একটা বিচ্ছিন্ন কথা বলবো, তাতে দেখা যাচ্ছে যে 1/3 টাকা ইনভেস্ট করা যাচ্ছে, খরচ করা যাচ্ছে। এটা দুই প্লিজ বোঝার চেষ্টা করো, সব 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে রাজ্য সরকারের টাকা বাজেট অ্যালোকেশন বাড়ছে, সেখানেও ফুল ইউটিলাইজেশন হচ্ছে। আরে বাজেটের তথ্য ধরে কথা বলছি, কিন্তু এটা হচ্ছে টাকা কত টাকা খরচ করতে পারছে না। আর যে টাকাটা খরচ হচ্ছে সেখানে একটা অর্থনীতি জড়িয়ে আছে, রাজনীতি নিজেদের মতন লোকে বুঝে নিক, একটা অর্থনীতি জড়িয়ে রয়েছে। যে টাকাটা রাস্তার বাবদ খরচ হচ্ছে তার দুটো জায়গায় খরচটা ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে সাদা টাকার খরচ হচ্ছে, একটা কালো টাকার খরচ হচ্ছে। একেবারে এই জায়গায় আপনি বলবেন, আপনাকে একটু তথ্য দিই, পশ্চিম দাঁড়ান, রাহুল দা প্লিজ আমাকে এই তথ্যটা দিতে হবে। দেবাশিস দা বলবেন, 1 সেকেন্ড দাঁড়ান। এই যে টাকা, না আপনি বলবেন এই টাকার কথাটা, টাকাটা যাচ্ছে কোথায়, প্রশ্নটা এখানে আসছে কেন? দেখুন, বলছে পথশ্রী নামে রাস্তার টেন্ডার হয়েছে, টাকা উঠে গেছে, কন্ট্রাক্টর টাকা পেয়ে গেছে, পঞ্চায়েত টাকা পেয়ে গেছে, কিন্তু রাস্তা হয়নি। দেখুন সেই অবস্থা। দেবাশিস দা বলবেন এবার। বারবার বলা হচ্ছে যে এই প্রজেক্টগুলোতে সবসময় একটা অনুপাত দেখতে হয়, যে সাদা টাকা এবং কালো টাকা। রাস্তা যখন হবে তখন কিন্তু সেটার ব্যাপারে সবার একটা উৎসাহ রয়েছে। কেন উৎসাহ রয়েছে? মানুষজনের উৎসাহ রয়েছে ভালো রাস্তায় ব্যবহার করার। আর এই প্রজেক্ট যারা এক্সিকিউট করছে এজেন্সি, যে এজেন্সির অ্যালটমেন্ট থেকে যে সমস্ত জায়গায় কালো টাকা আকারে টাকা দিয়ে দিতে হচ্ছে, ফলে এজেন্সির জায়গা থেকে এই প্রজেক্টের গুণমানকে যথাযথ জায়গায় রেখে এক্সিকিউট করা সম্ভবপর হচ্ছে না। কারণ যে কোনো প্রজেক্টে একটা লাইফ স্প্যান থাকে, এখানে সরকারি হিসেবে যে ইনভেস্টমেন্ট হচ্ছে রাস্তায়, তার যে লংগিভিটি থাকার কথা সেটা থাকছে না। কেন থাকছে না? তার কারণ হচ্ছে যে ওই টাকার একটা বড় অংশ সাইফন আপ হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ক্ষমতার কাছে চলে যাচ্ছে। বলছেন রাহুল দা, আমি বললাম যেটা, সেটা পশ্চিম মেদিনীপুরের এক বাসিন্দা বলছেন। রাহুল চক্রবর্তী, রাহুল ছেড়ে দাও না, 2011-তে একটা পরিবর্তন হয়ে গেছে, তারপর 14 বছর পর হয়ে গেছে। সেই জায়গাটায় রাহুল কনসেন্ট্রেট করে বিরোধী চৌধুরী বলেছিল এই কাঠমানিদের সরকারে থাকবো না, এই কন্ট্রাক্টরদের সরকারে থাকবো না, ঠিকাদারদের সরকারে থাকবো না। আমি বলিনি, বিরোধী চৌধুরী বলেছিলেন, এই কারণে কিন্তু এই ছেড়ে দিয়েছিলেন। আপনি বড় বড় কথা বলছেন। আজকে দাঁড়িয়ে 37,000 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে, কার পয়সা? কার পয়সা তৈরি হয়েছে? কালো টাকার রাস্তাকে আপনারা করে দিয়েছেন, আপনারা করে দিয়েছেন। বারবার বলছি, আচ্ছা আমি একটু শারদ দত্ত মুখোপাধ্যায়ের কাছে আসি। যেটা বলতে চাইছেন রাহুল চক্রবর্তী, সেটা হচ্ছে কেন্দ্র লাগাতার বঞ্চনা করে যাচ্ছে। যাবতীয় যা রাস্তা হচ্ছে সেটা তো রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে করা হচ্ছে, ফলে এইখানে কেন্দ্রীয় রাজ্য সাধারণ মানুষকে এই পরিষেবাটা দিচ্ছে। আমি একবার শারদ বাবু দর্শকদের এখানে একবার দেখিয়ে নিই যে দেখুন, যখন বর্ষা আসে রাস্তার একেবারে তথৈবচ অবস্থা, এবং খুব স্বাভাবিকভাবে সঙ্গত কারণে যেটা বারে বারে উঠে আসে, ঘাটাল মাস্টার প্ল্যান। দেখুন, বর্ষার শুরুতে একেবারে ঘাটালের একাধিক জায়গা রীতিমতন জলমগ্ন অবস্থা, অনেক জায়গায় তো একেবারে বানভাসী অবস্থা। কি অবস্থার মধ্যে রয়েছে এই মুহূর্তে ঘাটাল?
এবং প্রশ্ন উঠছে কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান। দেখুন, বর্ষা এলেই বানভাসী, বাহন বলতে নৌকা, ডুবে যাওয়া বাড়িঘর, তলিয়ে যাওয়া জমির জন্য হাহাকার করতে করতে আশ্রয় নেওয়া ফ্লাড সেন্টারে। ফি বছর এটাই যেন ভবিতব্য ঘাটালবাসীর। লোকসভা বা বিধানসভা হোক বা পঞ্চায়েত, যে কোনো ভোটের ইস্যু হয় ঘাটালের বন্যা। জোরালো হয়ে সামনে আসে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের দাবি। গত লোকসভা ভোটের আগেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। আমরা তৈরি করছি 17 লক্ষ মানুষ উপকৃত হবে। 2026-এর বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। কিন্তু কবে বাস্তবায়িত হবে ঘাটাল মাস্টার প্ল্যান? কবে ঘাটালের মানুষের দুর্দশা ঘুচবে? সেই প্রশ্নের উত্তর আজও জানেন না কেউ। আমরা এখন যেখানে রয়েছি একটি বোটের উপর, স্পিড বোটের উপর রয়েছি, বোটে করে আসছি। এই দেখতে পাচ্ছ দূরে যে এই 3 তলা পাকা বাড়ি, যেটাকে মনে হচ্ছে দোতলা পাকা বাড়ি, কিন্তু এটা 3 তলা, অর্থাৎ তার পুরো 1 তলা ডুবে রয়েছে। শহরের মধ্যে যেতে গেলেও যেমন নৌকো চলছে, সেরকম শহর থেকে একটু দূরে গ্রামাঞ্চলে যেতে গেলেও সেরকম নৌকো চলছে। ঘাটাল ডুবতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রবিবার ঘাটালের একাধিক জলমগ্ন এলাকা পরিদর্শন করেন সেচ ও জনসম্পদ উন্নয়ন মন্ত্রী মানুষ ভূঁইয়া। আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানের কাজগুলোও চলছিল, কোটাল ছিল, রূপনারায়ণ ফুলে উঠে এত উঁচুতে উঠে গিয়েছিল। এখন একটু একটু করে নামছে। একটু জলটা নামতে শুরু করলে কোন জায়গায় গ্যাপ আছে, কোন জায়গায় ত্রুটি আছে, এগুলো দেখছি ও আমরা অবজার্ভ করে চলেছি। চন্দ্রকোনা 1, চন্দ্রকোনা 2, ঘাটাল। প্রার্থনা করি বর্ষাটা যেন একটু কম হয়, তাহলে আমাদের কাজগুলো আবার নতুন করে শুরু করতে সুবিধা হবে। ঘাটালের মানুষকে বলছেন মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে, কোথায় শুরু হয়েছে? 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে, টাকা কোথায় গেল? সমস্ত টাকা আপনি সহ আপনার নেতাদের পকেটে ঢুকে গেছে। মাস্টার প্ল্যান করতে গেলে সবার আগে নদী কাটাই খনন করা দরকার। আপনার সরকার একবারের জন্য নদী কাটাই করেছে, খনন করেছে? করেনি। তাহলে আজকে বৃষ্টির জলে ঘাটালবাসী ভেসে যেত না। ঘাটালে জল যন্ত্রণার ছবি সামনে আসতেই বঞ্চনার অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় সাংসদ দেব। গত 10 বছর ধরে লোকসভায় ঘাটাল মাস্টার প্ল্যানের সপক্ষে সওয়াল করেছি, কেন্দ্রীয় সরকার সাড়া দেয়নি। 2024 সালে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় এবং 1/3 বাজেট বরাদ্দ করে। ফেব্রুয়ারি 2025 থেকে কাজ শুরু হয়। মুখ্যমন্ত্রী যে সমস্ত ফাঁকা আওয়াজ দেন, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা, দিল্লি না দিলে আমি সব দেবো, সব ক্ষমতা আমার। বাজার গরম করেছেন, ছবি তুলেছেন, প্রচার করেছেন, কাজের কাজ কিছু করেননি। সরকার প্রতিশ্রুতি দিয়েছে ভোট আদায়ের জন্য। ঘাটাল মাস্টার প্ল্যান অবিলম্বে করুক, কথা দিয়েছিল করতে হবে, নাহলে মানুষ ছাড়বে না। এই দিন ঘাটালের অজয়নগরে যান খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো আমি সোমবার, আমার তরফ থেকে যতটুকু করা সম্ভব। মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে চিঠি লিখে জানাবো। মানুষের জন্য কোনো কিচ্ছু নেই, মানুষ কিভাবে বাঁচবে তার যুদ্ধ করছে। এখানে একটা নৌকার ব্যবস্থা নেই, কোনো কিছু ব্যবস্থা নেই। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি আর বাস্তবায়নের মাঝে এখন গলা জলে দাঁড়িয়ে হাহাকার করছে সাধারণ মানুষ। এই আবহে প্রশ্ন এখন একটাই, কবে ঘুচবে ঘাটালের মানুষের কষ্ট? সোমনাথ দাস, শিবাশিস মৌলিক ও বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরের সেপ্টেম্বরে বলেছিলেন যে ডিভিসি 4 লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তিনি কি বলেছিলেন? যে আমরা আশ্বাস দিচ্ছি আগামী 2 বছরের মধ্যে রাজ্য সরকার সেটা করে দেবে। দেব কি বললেন? সবটা প্ল্যান করা আছে, আমরা বারবার বলছি রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, এমনকি রাস্তার প্রতিও কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, সেটাও আটকে রেখেছেন, সেটাও অভিযোগ করছেন। পাশাপাশি কেন্দ্র সাহায্য করছেন এই ঘাটাল মাস্টার প্ল্যানের ক্ষেত্রেও, সে কথাও বলেছেন দেব। ছোট করে পরিসংখ্যানটা দিই। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2023-24-এ 1400 কোটি টাকা, 24-25-এ 1500 কোটি টাকা, দুটো ক্ষেপে এসছে। ফান্ড ইউটিলাইজেশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারেরই তথ্য এটা। ওভারঅল নর্থ বেঙ্গলে ইউটিলাইজেশন অফ ফান্ড 38%, 38%, এবং অ্যাভারেজ পশ্চিমবঙ্গে ফান্ড ইউটিলাইজেশন হচ্ছে 34%। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য। ঘাটাল মাস্টার প্ল্যান, এটা নিয়ে তো সাংসদ দেব নিজেই প্রতিবাদ করেছে। এটা হচ্ছে মাস্টার স্ট্রোক ছিল, প্ল্যান না। মাননীয় মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক,
কিসের স্ট্রোক? মাস্টার স্ট্রোক, ভোট তোলার। ভাবুন তো, আজ থেকে 14 বছর আগে যে ছেলেটি ক্লাস 1-এ পড়তো, সে তখনও ঘাটাল মাস্টার প্ল্যান শুনে এসছে। আজ সে সেকেন্ড ইয়ার BA-BSc-তে পড়ছে, আজও সে শুনে যাচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। তার নাকি সব কিছুই বরাদ্দ, সব কিছুই তৈরি হয়ে গেছে, টেন্ডারও এসে গেছে, প্ল্যানটার বাস্তবায়ন হচ্ছে না, জীবনেও হবে না। 2000 সামনে 26-এ ইলেকশন, ততদিন অবধি এইটুকু গ্যারান্টিড, ঘাটাল মাস্টার প্ল্যান বলে কিছু নেই, মাননীয় মুখ্যমন্ত্রীর ভোট তোলার মাস্টার স্ট্রোক মাত্র। কিন্তু আমি এখানে রাহুল চক্রবর্তীর কাছে আসবো। দেব একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, সেখানে তিনি বলছেন গত 10 বছর ধরে লোকসভার সকল অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যানের সপক্ষে সওয়াল করে এসেছি, অনেক চেষ্টার পরেও কেন্দ্রীয় সরকার তাতে সাড়া দেয়নি। আমি বলছি এইটা তো সম্পূর্ণভাবে রাজ্য সরকার করে দেবে, 500 কোটি টাকা যার জন্য প্রাথমিক বরাদ্দ ছিল সবটা, এখন কেন্দ্র সাড়া দেয়নি, এই যুক্তিটা কি কারণেই বা আসবে? একেবারে কেন্দ্র টাকা দেবে, তারপরে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে, এই প্রতিশ্রুতি তো কখনো ছিল না। আমি বলছি দেবের প্রথমে অনিচ্ছা, তারপরে ভোটে লড়ার পেছনে তো এইটা একটা উদ্দেশ্য ছিল, ঘাটাল মাস্টার প্ল্যান। আমি শেষ করি, আমি আজকাল তো বলিনি ডক্টর মুখার্জি। প্রথম কথা হচ্ছে যে অনিচ্ছা ইচ্ছার প্রশ্ন কি বলে হিরণ চট্টোপাধ্যায়, যিনি ওখানে দাঁড়িয়ে প্রার্থী হয়েছিলেন, তিনি কি কি বলেছিলেন রেকর্ডটা একবার চালাও। আজকে দাঁড়িয়ে কেন্দ্রের কথা তুমি বলছো না তো শুভ্র, উনি কি কি বলেছিলেন, কেন্দ্র কি কি প্রতিশ্রুতি ঘাটাল মাস্টার প্ল্যানে দিয়েছিলেন, একবার তোমাদের আর্কাইভ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য করে দেবে বলেছিল না। আমি হিরণের কথা বললাম, কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেবের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন, গোয়ালা হের পালিয়ে গেছে, অন্য কথা সেটা। দ্বিতীয় পরের জায়গায় দাঁড়িয়ে আজকে 14টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে গত বৃহস্পতিবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, এবং আজকে দাঁড়িয়ে দুটো হাউস পাম্প থেকে আরম্ভ করে 10টা সুইচ গেটের মধ্যে 5টা সুইচ গেট অলরেডি কমপ্লিটেড। 10 কোটি টাকা প্রথম বরাদ্দ হয়েছে, 500 কোটি টাকা অ্যালোকেট করেছে রাজ্য সরকার, এবং 2028-এর মার্চের মধ্যে পুরো ঘাটাল প্ল্যান কমপ্লিট হবে, এটা একদম আমরা প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্য সরকার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইনিশিয়েটিভ নিয়েছে, এবং 2028-এর মধ্যে 500 কেন্দ্রীয় বঞ্চনার প্রশ্ন তোলার প্রয়োজন নেই, রাজ্য বলেছে 2028-এ কমপ্লিট। বাবু অত বড় বড় কথা বলেছিলেন কেন? কেন্দ্র সরকারের কাছ থেকে অনুদান নিয়ে আসবে, তার মানে মানুষ তো বিশ্বাস করে, মানুষ তো ওই কারণে দেবকে গ্রহণ করেছে না। তার মানে ভোটটা হচ্ছে মানুষেরই। দেখুন বাস্তব ছবিটা দেখুন, প্রত্যেক বছরের মতো বাস্তব ছবিটা দেখুন, এখনো জলের তলায় ডুবে রয়েছে ঘাটাল। দেবাশিস দা, মানুষ ভূঁইয়া বলছেন যে প্রার্থনা করছি বর্ষাটা যদি কম হয়, যেখানে যেখানে জায়গা আছে আমরা পর্যবেক্ষণে রয়েছি, গোটা বিষয়টা দেখে নেবো, সব ঠিকঠাক হয়ে যাবে, এই ঠিকের নমুনা। বিপজ্জনক প্রার্থনা করছেন, তার কারণ বর্ষাকালে যদি বর্ষাটা কম হয়, তাহলে এই কোটি কোটি যে কৃষক জমিতে চাষ করছে এবং সাধারণ মানুষ যে খাবার খাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আক্রান্ত হবে না। এটা উনি ডাক্তারবাবু মানুষ, উনি নিশ্চয়ই বোঝেন, বলে ফেলেছেন কোনো কারণে, ওটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। কিন্তু যেটা খেয়াল রাখতে হবে যে রাজনীতির বিষয়ে সবটা করা উচিত না। ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র রাজ্য সরিয়ে রেখে বলছি যে ওই জায়গার মানুষ, হ্যাঁ আমি কংগ্রেস জামানা, বামফ্রন্ট জামানা, তৃণমূলে 15 বছর, এসব নিয়ে একসাথে কথা বলছি যে ওই জনজীবন যেরকমভাবে বিপন্ন হয়ে পড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাদা ছড়াছড়ি বন্ধ করে ওই অংশে যে মাস্টার প্ল্যান তো পরের কথা, এই জায়গাটা ভাবতে হবে তো, একটা সরকার দায়িত্ব রয়েছে নদীগুলো আশপাশে যদি যথাযথভাবে ড্রেজিং হয়, বালি চুরি হচ্ছে সেটা কিছু হচ্ছে না, কিন্তু নদীগুলো যদি ড্রেজিং হয় ঠিক মতন করে, কালো টাকার বালি চুরি হচ্ছে সেটা তো ধ্যান রয়েছে যদি ড্রেজিং হয়, তাহলে কিন্তু জলের যে উচ্চতা রয়েছে, এই উচ্চতায় এত অল্প সময়ের মধ্যে যাওয়ার কথা খেয়াল রাখতে হবে যে একটা গভর্নেন্স চলবার যদি বারবার করে একটা রাজ্যের সাধারণ অভিজ্ঞতা হয়ে বসে, তাহলে রাস্তাঘাট তার বাইরে। আমি একদিকে রাস্তাঘাট এবং আরেকদিকে এই যে ঘাটালের মতন একাধিক জায়গা, যেটা এই মুহূর্তে কার্যত প্লাবিত হওয়ার মতন পরিস্থিতিতে রয়েছে। এবার ধরুন রাস্তাঘাটের অবস্থা বেহাল, কেউ হাঁটাচলা করতে গিয়ে পড়ে গেলেন, তিনি সুস্থ হওয়ার জন্য ওষুধ খাবেন, বা ধরুন এইরকম বর্ষার মধ্যে রোগের প্রাদুর্ভাব তো হবেই, সেখানে সুস্থ হওয়ার জন্য কেউ ওষুধ খেলেন, কিন্তু এই নিশ্চয়তা বা সিওরিটি কোথায় রয়েছে যে সেই ওষুধে তিনি সম্পূর্ণ সেরে উঠবেন? আশঙ্কাটা তৈরি হচ্ছে, তার কারণ সিডিএস স্কোর আরেকটা পরীক্ষা, সেখানে দেখা যাচ্ছে আরও 188টা ওষুধ, বিশ্বাস করুন তার মধ্যে যেমন বদহজম হলে যে ওষুধ আমরা খাই সেই ওষুধ যেমন রয়েছে, হার্ট অ্যাটাকের ওষুধও রয়েছে, সেইগুলো নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা নিম্নমানের বলে সামনে এসেছে। এখন এই নিম্নমানের ওষুধের তালিকা যদি দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, আমি আপনি আদৌ নিরাপদ রয়েছে তো? কেন এই প্রশ্নটা উঠবে না? দেখুন, অসুখ সারাতে ওষুধেই লুকিয়ে অসুখ। মাথা যন্ত্রণা সারাতে যে ওষুধে ভরসা রাখছেন, সেই ওষুধই মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে। আশঙ্কা বাড়িয়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফের ডাহা ফেল করলো 188টি ওষুধ।
ফেল করা ওষুধের মধ্যে রয়েছে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন। এর মধ্যে কলকাতার ল্যাবে ফেল করেছে 27টি ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ সিডিএসকো রিপোর্ট অনুযায়ী কলকাতা সেন্ট্রাল ল্যাবে ফেল করা ওষুধের মধ্যে রয়েছে বমি, বদহজম, ব্যাকটেরিয়া সংক্রমণ, হার্ট অ্যাটাক, ব্লাড সুগার, অ্যালার্জি, শ্বাসকষ্ট, প্রসবের পর রক্তপাত বন্ধ, স্নায়ুরোগ এবং মাইগ্রেনের ওষুধ। ওষুধগুলি পরীক্ষা করতে গিয়েও নজরে এসছে চাঞ্চল্যকর বিষয়। যেমন কলকাতার ল্যাবে পরীক্ষা হওয়া অমৃতসরের ওষুধ কোম্পানির অ্যালার্জির ট্যাবলেট জলে ফেলার আধ ঘন্টা পরেও গলে যাচ্ছে না। সিকিমের ওষুধ সংস্থার তৈরি প্রসবের পর রক্তপাত বন্ধের ট্যাবলেট জাল বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। গুজরাটের ওষুধ সংস্থার তৈরি প্রসবের পর ব্যবহৃত ইনজেকশনের ভায়ালে মিলেছে ব্যাকটেরিয়া। হিমাচল প্রদেশের এক সংস্থার তৈরি বদহজমের জন্য ওষুধ প্যান্টোপ্লাজল 40 ইনজেকশনে মিলেছে রং। খুব ছোট ছোট বাচ্চা হয়তো ওষুধের টেস্ট বদলে গেলেও বুঝতে পারবে না। আমার একটি ছোট্ট বাচ্চা যে 5 বছর বয়স একটা ডিসপার্সেবল ট্যাবলেট খেত। ওষুধটি হাসপাতালের ফার্মাসি থেকে কেনা হয়েছিল, তখন সেটা মিষ্টি মিষ্টিও খেয়ে নিত। কিন্তু 5 বছর বয়স শিশু, সে বলতে পারে তফাৎ কি। আমি ওষুধটা নিজে বার করে টেস্ট করে দেখলাম যে ডিফারেন্স একদমই রয়েছে, কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না। তাহলে আমরা কি সমাজে বাস করছি যে এইটুকু শিশুদের আমরা ঠকাচ্ছি? আবার পুনের সংস্থার তৈরি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট অ্যাজিথ্রোমাইসিন 500 পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে তার মধ্যে অ্যাজিথ্রোমাইসিন কম, প্যারাসিটামল বেশি। এটা হচ্ছে 2 নম্বরই ওষুধ, একদম কাট টু কাট 2 নম্বরই ওষুধ। আমি তো বলবো এটা ক্রিমিনাল অফেন্স। যে কোম্পানির ওষুধে এটা ধরা পড়েছে ইমিডিয়েটলি সেই কোম্পানিগুলোকে ব্যান্ড করে দেওয়া উচিত, তাদের ডিরেক্টরদেরকে জেলে পোড়া উচিত। সিডিএসইও রিপোর্টে উল্লেখ, এমন বহু ওষুধ ধরা পড়েছে যেখানে ওষুধের মোড়কে ম্যানুফ্যাকচারিং ডেটই নেই, প্রস্তুতকারী সংস্থার ঠিকানারও উল্লেখ নেই, শুধু সংস্থার নাম লেখা রয়েছে। পাঞ্জাবের সংস্থার তৈরি অ্যান্টিবায়োটিকে ওষুধের পরিমাণ 100-র বদলে 189%। কিছু কিছু ওষুধ আছে যারা বেশি পরিমাণে ডোজ দিলে অ্যান্টিবায়োটিক আছে, সেক্ষেত্রে কিডনি ড্যামেজ হতে পারে, যেরকম ভ্যাঙ্কোমাইসিন বা অ্যামিক্যাসিন টাইপের ওষুধ। তাটা বেশি দিলে, এমনিতেই নর্মাল ডোজে দিলে অনেক সময় কিডনি ড্যামেজ হয়, যদি বেশি ডোজে দিলে কিডনি ড্যামেজ হতে পারে। টিবির ওষুধ কিছু যেগুলো অ্যান্টিবায়োটিক, অ্যান্টিটিউবারকুলার ড্রাগ বা আরও কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলোতে লিভারে ক্ষতিকর হতে পারে। কিছু কিছু অ্যান্টিবায়োটিক দিলে আমরা দেখেছি যে শরীরে আরবিসি, প্লেটলেট বা ডাব্লিউবিসির পরিমাণ কমে যায়। সেটা যদি খুব বেশি ডোজে দিই তাহলে সেগুলো পরিমাণ আরও খারাপ হতে পারে। তো আন্ডার ডোজিং এবং ওভার ডোজিং বোথ আর হার্মফুল। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমান যাচাইয়ের পরীক্ষায় যেসব কোম্পানির ওষুধ নিম্নমানের বা ভেজাল বলে চিহ্নিত রয়েছে তার মধ্যে কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের 44টি কোম্পানি রয়েছে। এছাড়াও রয়েছে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের 23টি ওষুধ কোম্পানি, গুজরাটের 23টি, এনডিএ শাসিত মহারাষ্ট্রের 16টি, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের 13টি এবং আপ শাসিত পাঞ্জাবের 12টি ওষুধ কোম্পানি। অন্যদিকে নামী কোম্পানির ওষুধের মোড়কে জাল ওষুধ পাচারের অভিযোগে কলকাতার 2 পাইকারি ওষুধ বিক্রেতার লাইসেন্স 3 মাসের জন্য সাসপেন্ড করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। সূত্রের খবর, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ বেশ কিছু জায়গায় অভিযান চালায় ড্রাগ কন্ট্রোল বিভাগ। মেলে শিয়ালদার 2 পাইকারি ওষুধ বিক্রেতা ডিডিএম ফার্মা এবং জয়সওয়াল ফার্মার নাম। তার ভিত্তিতে মাস 3 আগে মুচিবাজারের এই 2টি জায়গায় অভিযান চালায় রাজ্য ড্রাগ কন্ট্রোল। বাজেয়াপ্ত করা হয় ওষুধের নমুনা। পরীক্ষায় ধরা পড়ে জাল ওষুধ। মাসখানিক আগেই দেশজুড়ে 198টি ওষুধ গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করে, আর তার সঙ্গে জুড়ল আরও 188টি ওষুধ। প্রশ্ন উঠছে, এতদিন ধরে বাজারে বিক্রি হওয়া এইসব ওষুধ যাদের শরীরে গেছে তাদের কতটা ক্ষতি হয়েছে তা ভেবে আশঙ্কিত সাধারণ মানুষ। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে আরো 188টি ওষুধ। আরো কেন কথাটা বলছি, কারণ 24/5/2025 অর্থাৎ গত মাসে ফেল করেছিল 198টি ওষুধ। 137টি ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। আমি চিকিৎসক জয়দেব রায়ের কাছে এখানেই আসবো। দেখুন, সিডিএসইর এপ্রিলের রিপোর্ট যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছিল। উদ্বেগের জায়গা, আশঙ্কার জায়গা তো ক্রমশ লম্বা হচ্ছে তালিকাটা। আমি বলছি, তাহলে এটাকে যদি অসুখ ধরি, সেই অসুখ সারানোর ওষুধ কি? প্রথম কথা হচ্ছে যে এই লম্বা তালিকাটা দিয়ে আমি একটু কিন্তু খুশি। কেন খুশি বলুন তো? আমি এর আগে আপনাদের এখানে প্রতিবেদনে বলেছিলাম যে ভিজিলেন্সটা প্রচুর বাড়াতে হবে। তার মানে ভিজিলেন্স বেড়েছে দেখা যাচ্ছে, কিন্তু শুধু ভিজিলেন্স বাড়ালে হবে না। অখুশি কোথায়? ভিজিলেন্স বাড়ানোর পরে যারা দোষী সাব্যস্ত হচ্ছে তাদের কিন্তু সেরকমভাবে শাস্তি দেয়া হচ্ছে না। আমি ভিজিলেন্স বাড়ালাম, দোষী সাব্যস্ত হলো, কিন্তু তারপরে যদি তাদের আমি শাস্তি ঠিকমতো করে না দিই, দৃষ্টান্তমূলক যদি শাস্তি না দেওয়া হয়, তাহলে ভিজিলেন্স বাড়ালে এটা তো বেরোতেই থাকবে। যেটা আপনি আগে পড়েছেন
আরও লিস্ট বেরিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে ভিজিলেন্সটা তো আমি বাড়াতেই হবে। ভিজিলেন্স বাড়ানোর জন্য আমার মনে হয় আরও আমাদের সেন্টার দিতে হবে, আরও স্টাফ নিতে হবে, আরও আমাদের যে টেকনোলজিকে উন্নতি করতে হবে, আর সাথে সাথে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির কথা যেটা বারবার আমি বলে থাকি, সেইটা যদি না দেওয়া হয় শুধু ভিজিলেন্স দিয়ে কিন্তু এটা সলভ করা যাবে না। সাথে সাথে আমি জনগণকেও কিন্তু একটু সচেতন হতে বলবো। আপনি একটু আগে বললেন কি ম্যানুফ্যাকচারার কোম্পানির নাম নেই লিস্টে, একদম। তাহলে ওষুধটা কেনার সময় আপনি কিন্তু দোকান থেকে ওষুধের বিল নেবেন, ব্যাচ নম্বরটা নেবেন, এবং ম্যানুফ্যাকচারিং ডেট কবে হয়েছে, এক্সপায়ার হয়েছে কিনা, সেগুলো কোনো ট্যাম্পারিং করা গেছে কিনা দেখবেন। ওষুধের নামের ক্ষেত্রে সেখানে কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা সেটা দেখবেন। আর যেটা কিউআর কোডের কথা আসছে, এখন কিন্তু পাওয়া যাচ্ছে কিউআর কোডও নকল হচ্ছে। সুতরাং কিউআর কোডটা যেমন করা অসুবিধে, আবার নকলও যেহেতু হচ্ছে, এখন আবার কথা হচ্ছে যে বারকোড যদি আনা যায়, বারকোড নাকি নকল করা একটু কষ্টকর ব্যাপার। তবে বাজারের দোকানে আমি আজকেই একটা ওষুধের দোকানে ওষুধ কিনতে গেছিলাম, তুলে দেখছি বহু ওষুধের কিন্তু এখন বারকোডও নেই, কিউআর কোডও নেই, যেটা নিয়ে আমরা আলোচনা করি। সুতরাং বারকোডটাও কিন্তু বাড়াতে হবে। মানে আমি বলছি এরপর সাধারণ মানুষটা যাবে কি? আপনি একের পর এক কোন কোন জায়গায় ডিসক্রিপেন্সি রয়েছে, কোন কোন জায়গায় আমাদের ফাঁদে পড়ার আশঙ্কা রয়েছে এবং অজান্তে নিজের বিপদ ডেকে আনার আশঙ্কা, সেই জায়গাগুলো বলছেন। আমি ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়ের কাছে চিকিৎসক হিসাবে আমি আসতে চাইছি। আমি বলছি এরপর ধরুন ডাক্তারবাবু, আপনি যে আপনার পেশেন্টকে যে ওষুধটা প্রেসক্রাইব করবেন, আপনিও তো নিশ্চিত নন যে এই ওষুধটাতে সেই পেশেন্টের রোগটা সারবে কিনা। প্রথম বিষয় হচ্ছে যে এর পরে যারা এই সংস্থার সঙ্গে যুক্ত আছে, আপনি এরকম একটা এক্সাম্পল দেখান যে স্ট্রিনজেন্ট অফ অ্যাকশন সেই সংস্থা বা তার কর্ণধারের বিরুদ্ধে নেওয়া হয়েছে। আপনি যদি একটা স্ট্রিনজেন্ট অ্যাকশন, সেটা এ রাজ্য হোক, অন্য রাজনৈতিক দল শাসিত রাজ্য হোক, সেখানে কোন অ্যাকশনটা নেওয়া হয় কঠোরতম, যার জন্য এই ধরনের ঘটনাগুলোতে লাগাম পড়ানো যাবে বলে আশা করা যায়। খুন এবং ধর্ষণ যেরকম আমরা ভাবি যে সাংঘাতিক বড় ক্রাইম, আমার মনে হয় তার থেকেও বড় ক্রাইম, তার থেকেও ঘৃণ্য ক্রাইম হচ্ছে জাল ওষুধ। সেখানে অগোচরে লোকে ভুল ওষুধ খাচ্ছে এবং প্রাণহানি হচ্ছে। এটা আমি বলবো গণহত্যা হচ্ছে। যে কোনো রাজ্য হোক, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বললাম তো এখানে কেন, আমি বলছি যে কোনো রাজ্যে হোক, ভারতবর্ষের মধ্যে যে কোনো রাজ্যে এর ব্যবস্থাপনা নিতে হবে, ভিজিলেন্স বাড়ানো, এবং সব থেকে বড় যেটা আমার আগের বক্তা বললেন যে এদের শাস্তি না দিলে হবে না। ধর্ষণ বন্ধ করলে ধর্ষককে শাস্তি দিতে হয়, খুন বন্ধ করতে গেলে খুনিকে শাস্তি দিতে হয়। এখানে কিন্তু আমরা এখনো অবধি খুঁজে পাচ্ছি না কোন ওষুধ কোম্পানির মালিক আগেও হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য ফার্মাসিউটিক্যাল, তাদের কিন্তু কেউ নামও জানলো না, কেউ ধরাও পড়লো না। বন্দুকটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল 6 জন ডাক্তারের ওপর। সেরকমই ম্যানুফ্যাকচারারকে ধরতে হবে, ম্যানুফ্যাকচারারকে ধরতে হবে। ডক্টর মুখার্জি, আপনি বিশ্বাস করেন খুঁজে পাওয়া যাচ্ছে না? আমার মনে হয় খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ আমরা এখন অবধি ধরা পড়েনি। আমি রাজ্য পুলিশের ওপর আস্থা রেখে যদি বলতে হয় তাহলে বলতেই হবে যে এখন অবধি যখন ধরা পড়েনি তাহলে তারা পলাতক বা তাদের খুঁজে পাচ্ছে না। আমি রাজ্য পুলিশকে ব্যর্থ বললে কালকে আবার আমাকে জেলে নিয়ে যাবে না, এখানে তো বাকরুদ্ধ করে দেবে না। আমারও তো ভয় আছে, বাড়িতে বউ বাচ্চা আছে না। আমি আজকে হঠাৎ জেলে চলে যেতে পারি, রাজ্য পুলিশ বলবে তুমি পুলিশের এগেইনস্টে বলতো। সবাই তো আর কেষ্ট নয়। একদম। আপনি এই রাজ্যের কথা যখন বলছেন, অন্যান্য রাজ্যের ছবিও তো দেখাতে হবে। রিঙ্গার ল্যাকটেটের কথা বলছিলেন, দেখুন ফের ধরা পড়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের দূষিত স্যালাইন অসমে গুণমান যাচাইয়ের পরীক্ষায় এ রাজ্যের কারখানায় তৈরি জীবনদায়ী সলিউশন সেটা ফেল করেছে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের রিপোর্টে কি উল্লেখ রয়েছে? যে ফের বিশুদ্ধতার পরীক্ষায় না উত্তরতে পারেনি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি এই স্যালাইন। দেখুন, ফের স্যালাইন বিতর্ক, এবার মিলল দূষিত স্যালাইন। স্যালাইন কাণ্ডে আবার নাম জানালো এ রাজ্যের সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের। রিঙ্গার ল্যাকটেটের পর এবার ওই সংস্থার তৈরি নর্মাল স্যালাইনেও মিলল ব্যাকটেরিয়া। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল CDSCOর রিপোর্ট অনুযায়ী এবার অসম থেকে সংগ্রহ করা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইনের মধ্যে মিলেছে দূষিত পদার্থ। চলতি বছরের জানুয়ারি মাসে মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনা তোলপাড় ফেলে দেয় গোটা রাজ্যে। মেদিনীপুরে এক প্রসূতি ও এক সদ্যজাত এবং SSKM হাসপাতালে আরও এক প্রসূতির মৃত্যু হয়। সূত্রের খবর, স্বাস্থ্য ভবনে পেশ করা তদন্ত কমিটির 5 পাতার রিপোর্টে বলা হয় রিঙ্গার ল্যাকটেট বিশুদ্ধ না হয় বিপত্তির কারণ বলে সন্দেহ। এরপর উত্তর দিনাজপুরের চোপড়ায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের কারখানায় তৈরি স্যালাইনের উৎপাদন পশ্চিমবঙ্গে ব্যান করে দেওয়া হয়। প্রশ্ন উঠছে, এ রাজ্যে নিষিদ্ধ হলেও প্রতিবেশী রাজ্য অসমে কিভাবে ব্যবহার হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি স্যালাইন? আমার অবাক লাগে যে নেবারিং স্টেটগুলো তো নিউজ পেপারও দেখে, চ্যানেলও দেখে, তাদের যারা
অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদেরও তো ডিউটি আছে যে এটা ব্যান্ড একটা প্রোডাক্ট, সেটা তারা কি করে পারচেজ করছে বা অ্যালাউ করছে। এখানে কিন্তু দুদিকেই গণ্ডগোল আছে। তাদের ওষুধগুলো মার্কেট থেকে উইথড্রন মানে তুলে নেওয়া হয়েছে, এটা আমাদের কাছে খবর। তাহলে সেই ওষুধ এখনও আমার রাজ্যে বা আমার রাজ্যের বাইরে ঘুরে বেড়ায় কি করে, বিক্রি হয় কি করে? অন্যান্য রাজ্যের মানুষের জীবন নিয়েও খেলছে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, এবং তাদের মাথায় কোথাও না কোথাও কোনো একজন মানে কারো না কারো হাত নিশ্চয়ই আছে, নাহলে এইভাবে ব্যবসাটা বা এইভাবে উৎপাদনটা করে যাওয়া যায় না। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সিডিএসইও রিপোর্ট অনুযায়ী এবারও বিশুদ্ধতার পরীক্ষায় ফেল করেছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি স্যালাইন, আর এই নিয়ে শুরু হয়েছে চাপানুতর। একথা কেউ কোনোদিন দাবি করেনি সমস্ত জাল ওষুধ, জাল পাসপোর্ট, জাল আধার কার্ড কিংবা জাল প্যান কার্ড শুধুমাত্র পশ্চিমবঙ্গেই তৈরি হয়। বিজেপি শাসিত রাজ্যে কোনো বিচ্যুতি নেই, একথা কোনোদিন বিজেপি দাবি করেনি। কিন্তু অন্য রাজ্যে কোনো এ ধরনের ঘটনা ঘটলে, সে আবাস যোজনার দুর্নীতি হোক আর 100 দিনের ফেক কার্ড হোক, সেখানে রাজ্য সরকার সহযোগিতা করে। রাজ্য সরকার বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করে না, অপরাধীকে গ্রেপ্তার করে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল আপনারাও জানেন তাদের প্রোডাকশন রাজ্য সরকার অনেক দিন বন্ধ করে দিয়েছে। এখন কখন কিভাবে কোনো পুরনো জিনিস তাদের অন্য কোনো স্টেটে চলে গেছে সেটা নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু এটুকুন বলতে পারি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সক্রিয়তায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়েছে। এ রাজ্যে উৎপাদনই যেখানে বন্ধ, সেখানে ভিন রাজ্যে কিভাবে পৌঁছলো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি স্যালাইন? রাজ্য ড্রাগ কন্ট্রোলের নজরদারি কোথায়? প্রশ্ন থেকেই যাচ্ছে। সন্দীপ সরকার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। তাহলে কল্পনা করুন আমি আপনি কি অবস্থার মধ্যে রয়েছে। এক তো হচ্ছে আশঙ্কা যে ওষুধ আমি আপনি খাচ্ছি সেটা আদৌ ওই কোয়ালিটি স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে কিনা বা আসল কিনা, নাকি ওটা ফেক আমরা কেউ জানি না, ফলে অজান্তে বিপদ ডেকে আনছি কিনা আশঙ্কা ছিল। তার সঙ্গে যুক্ত হয়েছে রাহুল চক্রবর্তীর কাছে আসবো রহস্য। একটা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল যেখানে একটা নর্মাল স্যালাইন উৎপাদিত হয়েছে, যেটা তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গে উৎপাদিত হচ্ছে, কিন্তু সেটা বিক্রি হচ্ছে বিজেপি শাসিত অসমে। এখানে রহস্য শেষ নয়। রহস্য নাম্বার 2, সেখানে প্রোডাকশন টোটালি বন্ধ হয়ে গেছে। কল্পনা করুন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালে একটা স্যালাইন প্রোডাকশনই হয় না, সেই স্যালাইনটা কিভাবে পাওয়া যাচ্ছে বিজেপি শাসিত আসামে? প্রশ্ন হচ্ছে তাহলে রাজ্য ড্রাগ কন্ট্রোল করছেটা কি রাহুল দা? কোথায় তাদের নজরদারি? রাজ্য ড্রাগ কন্ট্রোল কিছুই করছে না। আমি ডক্টর মুখার্জির কথা শুনে বুঝলাম কিছুই করছে না। রাজ্য ড্রাগ কন্ট্রোলের প্রথম ছাপা মেরেছিল, প্রথম গ্রেপ্তার, প্রথম এই পর্দা ফাঁস করেছিল। এবং আজকে দাঁড়িয়ে তুমি শুধু পশ্চিমের কথা বলছো, মহারাষ্ট্র বলো, হিমাচল বলো, মধ্যপ্রদেশ বলো, উত্তরপ্রদেশ বলো, বিহার বলো, রাজ্য ড্রাগ কন্ট্রোল কিছুদিন আগে 3 রাজ্যে চিঠি পাঠিয়েছে। একটা বিহার, একটা দিল্লি, একটা উত্তরপ্রদেশ। এখান থেকে সবচেয়ে বেশি জাল পাচারকারী ওষুধ হচ্ছে এবং ওখান থেকে ওষুধ এখানে আসছে। আজকে তুমি ধরো গুয়াহাটিতে বলো, হায়দ্রাবাদে বলো, যেখানে যেখানে দেখাবো তোমাকে চিহ্নিত করে, এখানে কথা কিছু বলা যাবে না। বললে তো সিবিআইডি লাগিয়ে দেবে। উনি একটুকে বললেন না এদের খারাপ বলা যাবে না, উত্তরপ্রদেশকে বলা যাবে না, তার পেছনে সিবিআইডি লাগিয়ে দেবে। সমস্যা হচ্ছে এরা রেগুলার কোর্সে করে চলেছে। আজকে রাজ্য ড্রাগ কন্ট্রোল কমিটি চেষ্টা করছে, সেন্ট্রাল ড্রাগ অথরিটির ভূমিকা কোথায়? তাদের দায়বদ্ধতা নেই, তাদেরকে দায়বদ্ধতা নেই, তারা চুপ করে থাকবে। প্রশ্ন আজকে রাজ্য যেটা করছে যথেষ্ট করছে। এবং তোমাকে বলছি ইনভেস্টিগেশন চলছে যে স্যালাইনকে এখানে ব্যান করে দেওয়া হয়েছে, তার পরবর্তীকালে একটা স্যালাইন ওখানে যায় কি করে আসামে, এটাও তো প্রশ্ন 100 বার। তার মানে কোন একটা রেকর্ড নিশ্চয়ই কাজ করে, শুধু পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষে চলছে। এবং পশ্চিমবঙ্গ সরকার ভিজিলেন্স বাড়িয়েছে এবং বলতে পারো গ্রেপ্তার হচ্ছে না, কারণ হবে সেটাও হবে। কিন্তু যা বাকি রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য, তাহলে বিজেপি শাসিত রাজ্য তারা কি করছে? রাহুল আজকে সারা ভারতবর্ষের নেটওয়ার্ক চলছে, তারা চুপ করে বসে আছে। সমস্ত বজ্র আঁটুনি যে ফসকা গেরো তা ফের প্রমাণিত হয়ে গেল সিডিএসকোর রিপোর্টে। এখন রাহুল দা বলছিলেন যে বেশি কথা বললে সিবিআইডি ধরবে, শারদদা বলছিলেন যে বেশি কথা বললে রাজ্য পুলিশ ধরবে, আর আমরা সাধারণ মানুষ তারা কাকে ধরবো? ডাক্তারকে ধরবো। তো ডক্টর শুদ্ধ চট্টোপাধ্যায়ের কাছে আসা যাক। ডক্টর চট্টোপাধ্যায়, আমরা যে ব্লাড প্রেশার হোক, ডায়াবেটিস হোক, থাইরয়েড হোক, হার্টের রোগ হোক, যে ওষুধ দিচ্ছেন আপনারা একদম চোখ বন্ধ করে খেয়ে ফেলছি, কিন্তু তারপর দেখছি রোগ সারছে না। যাবো কোথায়? আপনাদেরকেই তো বলবো, আপনারা কি বলবেন? হ্যাঁ, আগে আমরা সত্যি মানে একদম এন্ডে ছিলাম। এখন সত্যি কথা বলতে কি আমরা একটা কিছু বলার পাচ্ছি, মানে বলতে খুব খারাপ লাগে যে পেশেন্ট হয়তো কোনো কারণে শরীর খারাপ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল, হ্যাঁ ডাক্তারদের উপর হয়তো একটু কিলচর মাঝে মাঝে পড়তো, মাঝে মাঝে গালাগাল করে চলে যেত যে অনেক টাকা নিল, ওষুধ পেশেন্ট ভালো হলো না, আমার আত্মীয় পরিচয় ভালো হলো না। আজকে আমরা হয়তো একটা বলতে পারছি, একটা বলার জায়গা পাচ্ছি, কারণ আমরা অনেক প্রশ্নের উত্তর আগে পেতাম না। যে একটা পেশেন্টকে আমরা যে অসুখ ধরেছি সেই অসুখে সেই চিকিৎসা দিলাম,
পেশেন্ট কেন পুরোপুরি ভালো হলো না বা খারাপ হয়ে গেল। আজকে আমরা বুঝতে পারছি যে কিভাবে এ হচ্ছে। সেই কবি শোভনের ভাষায় বড্ড বেশি মানুষ গেছে বানের জলে বেশি, বা কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে। হ্যাঁ, কতজন যে চলে গেল, মানে এই যে ধরা পড়ার আগে কত মানুষ যে আমরা হারালাম, বা কত মানুষের আয়ু কমলো। যেমন ব্লাড প্রেশারের ওষুধ, এই যে 188 আপনারা না দেখাচ্ছেন, তার মধ্যে ব্লাড প্রেশারের ওষুধ আছে, তার মধ্যে অ্যান্টাসিড আছে, তার মধ্যে প্যারাসিটামল আছে, তার মধ্যে অনেক জীবনদায়ী ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক আছে। এগুলো হয়তো আমাদের আধ ঘন্টা কাজ না করলে বা দেরিতে দিলে হয়তো পেশেন্টের জীবন মরণ সমস্যা হয়ে যায়। সেখানে যদি ভেজাল হয় তাহলে আমরা কোথায় যাব? এবার পেশেন্ট তো সেটা জানে না, আমিও জানি না, ডাক্তার হিসেবে আমিও জানি না। আমি আপনাদের এই থ্রু দিয়ে একটা অনুরোধ করব যে ড্রাগগুলোর অন্তত কোন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ব্র্যান্ড নেম, যে ব্র্যান্ড নেমটা কিছুতেই আমরা পাচ্ছি না, বহু ক্ষেত্রে আমরা যেগুলো পাচ্ছি ভাষা, যাতে আমরাও একটু সতর্ক হতে পারি। আমরা জানছি প্যারাসিটামল খারাপ, অমুক কোম্পানি, অনেক সময় জানতে পারছি, অনেক সময় জানতে পারছি না। সুতরাং আমাদের ক্ষেত্রেও যে আমরা ওই ব্র্যান্ডটা হয়তো খারাপ জেনেও অনেক সময় লিখে ফেলছি। তো এই জায়গাটাতে যদি আমরা একটা স্বচ্ছতা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কাছ থেকে পাই, যে আমরা অ্যাটলিস্ট ওগুলো আপাতত লেখা বন্ধ করে দেব। এইবার আমি বলছি এটা একটা আশঙ্কা দিক বললেন, যে ব্র্যান্ডের ওষুধটা আপনি ফেক জেনে সেটাকে প্রেসক্রাইব করবেন না, পরিবর্তে যেটা প্রেসক্রাইব করবেন সেটাও যে পরে সিডিএসকো রিপোর্টে আবার ফেল করবে কিনা সেটাকে নিশ্চয়তা দেবে, ফলে অনিশ্চয়তাটা রয়েছে। দেখুন, এই অবস্থায় এই প্রতিবেদন দেখে উদ্বেগ হওয়া বা প্যালপিটেশন বাড়া এবং ব্লাড প্রেশার বাড়াটা খুব স্বাভাবিক, কিন্তু সেটা কমানোর জন্য যে ওষুধটা খাবেন দেবাশিস দা, সেটাতেও যে আপনি সারবেন তার কোনো নিশ্চয়তা নেই। না, সেই ওষুধ আছে, সেটা একেবারেই রাজনৈতিক জায়গা থেকে। আমরা তো ম্যানিফেস্টেশনের জায়গায় আলোচনা করছি। এই আলোচনার সাথে প্রত্যক্ষভাবে সম্পর্কিত রয়েছে ভারতবর্ষের নির্বাচনী বন্ডের ইতিহাসের আলোচনা। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট সুপ্রিম কোর্টে মামলা করে, এবং নির্বাচনী বন্ডে যে সমস্ত জায়গা থেকে ইললিগাল ফান্ড এসছে আমাদের তৃণমূল, বিজেপি, অন্যান্য রাজনৈতিক দলে, সেখানে পরিষ্কারভাবে এই ফার্মাকিউটিক্যালস ইন্ডাস্ট্রি থেকে যে হিউজ অ্যামাউন্ট নির্বাচনী বন্ড এসে সেটা প্লিজ সেটা সুপ্রিম কোর্টের ডকুমেন্টে বলতে দিন। এই জায়গায় দাঁড়িয়ে এবার বিশ্লেষণটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, এগুলো তো ভূতে তৈরি করছে না। এই ফার্মাকিউটিক্যালস ইন্ডাস্ট্রি বা একগুচ্ছ ইন্ডাস্ট্রি রয়েছে যারা পরিকল্পনা মাফিক ঠান্ডাভাবে প্রযুক্তিকে ব্যবহার করে এই জাল ওষুধ তৈরি করছে, এক। এবং দুই, জাল ওষুধ তৈরি করছেন আরেকটা ব্যবসা রয়েছে যেটা লজিস্টিক্সটাকে হ্যান্ডেল করছে, অর্থাৎ প্রোডাকশন ইউনিট এক জায়গায় কিন্তু কাস্টমারের কাছে পৌঁছে, মানে ভোগীর কাছে পৌঁছে যাচ্ছে ডাক্তারদের প্রেসক্রিপশন মারফত। এই যে সাপ্লাই চেইন, এই সাপ্লাই চেইনকে কেন্দ্র করে একটা ব্যবসা কাজ করছে। হুয়ের রিপোর্ট আছে, এটা সারা পৃথিবী জুড়ে কারবার চলে, এটা লোকাল ব্যাপার নয়। কিন্তু একটা জিনিস রিপোর্ট থেকে পরিষ্কার, যে যত গভর্নেন্সের মান নিম্নমুখী হবে, অর্থাৎ উন্নয়নশীল দেশ সেইখানে তত বেশি এটা দেখা যাবে। আমাদের দেশে রাজনীতির একদম নির্বাচনী বন্ডের কথা বলছেন, আর সাধারণ মানুষের লাইফের বন্ড, জীবনের বন্ড। আমি একদম জয়দেবদার কাছে আসবো, ডক্টর রয়। এইটা এতক্ষণ যে আলোচনা হলো, আমাদের দেখা যাচ্ছে একদল আরেক দলকে দোষ দিয়ে যাচ্ছে। আমি বলবো দলমত নির্বিশেষে এই যে কক্কাসটা তৈরি হচ্ছে এর বিরুদ্ধে লড়াই করুন। এটা আগেও আমি বলেছি যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, রুটে যেতে হবে, রুটটাকে নষ্ট করতে হবে। না না, এটা শুনুন, এটা শুনুন, শাস্তিটা লয়াররা দেবে, প্রশাসন দেবে, তারাই দেবে শাস্তি, তো আমরা দিতে পারবো না। আমরা কীরকম কষ্টের মধ্যে আছি দেখুন। এই যে শুদ্ধ সত্য যেটা বললো, অ্যাডাল্টের সাজছে না, অ্যাডাল্ট তো বলতে পারে, বাচ্চা সাজছে কি সাজছে না বলতে পারে না। আমি একজন চাইল্ড স্পেশালিস্ট, আমি তো বুঝতেই পারবো না যে বাচ্চা সাজছে কি সাজছে না। মা যদি অবজার্ভ করতে পারে তবে বুঝতে পারবো। আইসিইউর পেশেন্ট, সেখানে ইমিডিয়েট কাজ না করলে হবে না। আমার একটা এক্সপিরিয়েন্স বলছি, যে একটি আমার পেরেন্টসের, সে ডায়াবেটিসের ওষুধ খেত, সে বললো দেখুন এই ওষুধ খেয়ে আমি ভালো থাকতাম, কিন্তু এখন থাকছি না, কি করবো ডাক্তারবাবু? আমি বললাম এডাল্ট দেখি না, তবে তুমি যেই দোকান থেকে ওষুধটা কিনেছো ওই ব্র্যান্ডই কিনে অন্য দোকানে যে এইটা হচ্ছে চেঞ্জ করলো। আমি বলছি দেখুন, যদি রিপোর্টগুলো পরপর আপনারা দেখেন তাহলে প্রায় 100টার বেশি, অনেক সময় 200-র কাছাকাছি এইরকম ওষুধ তারা এই পরীক্ষায় ফেল করছে। আমরা শুধু এটুকু আশা করতে পারি একেবারে যেখান থেকে যা ব্যবস্থা নেওয়া হোক, এবং সেই সকালটা আমরা দেখতে চাই যে সিডিএসকো পরীক্ষা করছে কিন্তু একটা ওষুধে পাওয়া যাচ্ছে না যেটা নট অফ কোয়ালিটি স্ট্যান্ডার্ড, সমস্ত পরীক্ষায় সেটা উত্তীর্ণ হচ্ছে। আমরা সেই সকালটা দেখার অপেক্ষায় রাখি। একদম সবাই পাশ করুক, কেউ ফেল নয়। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। অন্য সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের চোখ থাকে বিবিআর।